নমস্কার। গণেশ চতুর্থী আগামী 7ই সেপ্টেম্বর। শুভ সময় সেটা 11টা 5 মিনিট থেকে 1টা 35 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পুজো করতে পারেন। এই পুজো সাধারণত 10 দিন পালিত হয়। মানে এই বঙ্গের বাইরে যাদের যেসব রাজ্য আছে সেখানে 10 দিনের উৎসব পালিত হয়। আপনারা গৃহে যদি করতে চান 1.5 দিনের অন্তত, মানে শনিবার আর রবিবারের ধরুন মধ্যাহ্ন পর্যন্ত। গণেশ ঠাকুরকে শাস্ত্র মতে সমস্ত বিঘ্ন নাশের দেবতা বলা হয় এবং বুদ্ধি ও সফলতার দেব হিসাবে আমরা মান্যতা দিয়ে থাকি। জীবনে মানুষের যখন বাধা বিপত্তি সমস্যা আসে, তার থেকে পরিত্রাণের পথ কিন্তু শ্রী গণেশ। বাড়িতে একটি গণেশের বিগ্রহ অতি অবশ্যই রাখবেন। সম্ভব হলে সেটা পাথরের বা এমন কোনো জিনিসের যেটার ক্ষয় হয় না। তবে মেটালের গণেশ ঠাকুর রাখার আগে তাকে শোধন না করে কিন্তু গৃহে স্থাপনা করবেন না। গণেশ ঠাকুরের যে কোনো বিগ্রহ নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তার যে সুর, সেই সুরটা কিন্তু বাঁ দিকে ঘোরানো অবস্থায় থাকবে, এটা মনে রাখবেন। কেন ডান দিকে ঘোরানো সুরের গণেশের কিন্তু পুজো কোনো গৃহেতে করা উচিত নয়, সেটা মন্দিরে চলে। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো, গৃহের উত্তর দিকে গণেশ ঠাকুরকে স্থাপনা করবে। তার পিঠের পেছনে যেন আপনার বসবাসের কোনো এরিয়া না থাকে। কেন গণেশ ঠাকুরের পিছন দিকটাকে আমরা অনেক সময় অশুভ বলে মান্যতা দিয়ে থাকি। কেন উনি সামনে দিয়ে যত রকম নেগেটিভ জিনিস অ্যাবজর্ব করে সেটা কিন্তু পাস অন করেন পেছন দিক দিয়ে। অতএব এমন একটা জায়গায় রাখবেন যে জায়গাটার পেছনে আপনার কোনো বসত এরিয়া নয়, লিভিং এরিয়া নয়। গণেশ ঠাকুরটি নিয়ে আসবেন, বা বাড়িতে যদি থাকে তাকে প্রথমে কিন্তু অভিষেক পর্বটা আগে সেরে ফেলবেন। একটি তামার পাত্রের মধ্যে তাকে অভিষেকের জন্য গঙ্গাজল, দুধ, তারপরে আপনার অগরু, তারপরে গোলাপ জল, তারপরে কিছু পুষ্প, এইগুলো দিয়ে তাকে কিন্তু অভিষেক করতে হবে। তারপরে পঞ্চামৃত রেডি রাখবেন, সেই পঞ্চামৃত দিয়েও তাকে অভিষেক করতে হবে। সবচেয়ে শুভ জিনিস জানেন যে গণেশ পুজোর জন্য যেহেতু বিভিন্ন রকম বিধি আছে, কিছু নিয়ম করে পুজো করতে পারলে এর কিন্তু ফল লাভ অত্যন্ত ভালো, কার্যকর। আপনি সাধারণভাবে প্রতিষ্ঠা করেও পুজো করতে পারেন, দ্যার ইজ নো হার্ম, কিন্তু পুরোহিত ডেকে পুজো করাটাই আমার মনে হয় সর্বোত্তম। কেন বেশ কিছু মন্ত্র আছে যেগুলো আপনি উচ্চারণ করতে সঠিকভাবে না পারলে এই পুজোর ফল লাভ থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। বেশ কয়েকটি জিনিসকে আপনি একটুখানি নোট করে নেবেন যে গণেশ ঠাকুরের মনে করুন স্নান পর্ব, অভিষেক পর্ব যখন শেষ হয়ে যাবে, তারপরে গণেশ ঠাকুরটিকে স্থাপনা করবে। প্রথমে একটি লাল কাপড়, তার উপর একটি হলুদ বস্ত্র আর কি, তার একটা বেদির মতন ছোট করে, কিন্তু জমিতে নয়, তার উপর কাঠের টুল বা যে কোনো জিনিস রেখে তার পিছন দিকটা আপনি রাখবেন উত্তর দিকে, এবং আপনি বসবেন উত্তর দিক মুখ করে, বা আপনার পুরোহিত বসবে উত্তর দিকে মুখ করে। যে যে জিনিসগুলো লাগবে সেগুলোকে একটু নোট করতে থাকবেন। গণেশ পুজোর সবচেয়ে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে জবা। এই জবা ফুলের মালা পারলে 108টা, না পারলে 54টা, না পারলে 27টা অন্তত। এই জবা ফুলের ভেতর থেকে দেখবেন ওই কেশর যেগুলো থাকে স্টিকের মতো বেরিয়ে থাকে, সেই অংশটাকে ছিঁড়ে দেবেন, কেশরটাকে ছিঁড়ে দেবেন, তারপর সেই মালা তাকে অর্পণ করবেন। আর হচ্ছে জবার পরে আর যে ফুলগুলো আপনার লাগবে সেগুলো হলো আকন্দ ফুল, ধুতরো ফুল, বা হলুদ যে কোনো ফুল, এগুলো রাখবেন। 21টা বেলপাতা, এই 21টা বেলপাতা পারলে নিখুঁত থাকবে, কোনো কাটাছেঁড়া থাকবে না। আর হচ্ছে গণেশ পুজোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো দুব্ব। প্রথমে আপনি পরিবারের যতজন সদস্য আছে 21টা করে দুব্ব লাল সুতো দিয়ে বেঁধে গাঁট করে করে রাখবেন, এবং সেগুলো কিন্তু পরবর্তী সময় বলবো কিভাবে সেগুলোকে আপনি অর্পণ করবেন। দুর্ব হয়ে গেল,
এরপরে আপনার লাগবে মিষ্টি পান, মিষ্টি পাতা। মিষ্টি পাতা একটা গণেশ ঠাকুরকে তার উপরে প্রতিষ্ঠা করবেন, আর দুটোতে পুরি তাকে লাল, মানে প্রথমে গোলাপ জল দিয়ে ধুয়ে, একটু অগর দিয়ে ধুয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে, তার উপর লাল মৌলি দিয়ে সুপুরি দুটো, আর তার সঙ্গে হলুদ মেশানো আতপ চাল কিছুটা দিয়ে ওই পানের উপরে দুপাশে দেবেন। এটাকে আমরা মেনে থাকি তার দুই পত্নী ঋদ্ধি আর সিদ্ধির প্রতীক। এরপরে আপনাকে দিতে হবে একটা সাদা কাগজের মধ্যে স্বস্তিকা এঁকে দুপাশে দুটো দাড়ির মতো করে, মানে হাতে এঁকে ওটা গণেশ ঠাকুরের সামনে রাখতে হবে। এইখানে গণেশ ঠাকুরের দুই পুত্রকে কল্পনা করা হয়, শুভ এবং লাভ, এদের দুজনকে। এরপরে আপনাকে জবা ফুলের একটি মালা তাকে পরিয়ে দিতে হবে, আর জবা ফুল একটা তার পায়ের কাছে। পরিবারে যতজন সদস্য আছে ওই দুব্বর যে গাঁটগুলো বললাম, 21টা করে গাঁট, সেই গাঁটগুলো একটা করে নেবেন। ওম গাং গণেশায় নমঃ এই কথাটা 3বার করে বলবেন বা 5বার বলবেন, করে গণেশ ঠাকুরের পেটে ক্লকওয়াইজ 3বার ঘোরাবেন, পেটের মধ্যে ছুঁয়ে। তারপরে সেটা তার মাথা বা কাঁধের কাছে অর্পণ করবেন। দুর্ব কিন্তু তার পায়ের কাছে ভুল করেও দেবেন না, এটা খেয়াল রাখবেন। পরিবারের যতজন সদস্য সবাই মিলে এটা করবেন, পেটের মধ্যে ক্লকওয়াইজ ঘুরিয়ে তারপরে তাকে দেবেন। দুর্বদান হয়ে গেল, এগুলো হয়ে গেল। এবার পুরোহিতকে ডেকে আপনি পূজার স্থানে বসিয়ে পুজো শুরু করতে বলবেন। পুজোর জন্য যে জিনিসগুলো আপনাকে জোগাড় করতে হবে সেগুলো আমরা পরপর বলছি, এগুলো একটু লিখে নিন। জবা হয়ে গেল, দুর্ব হয়ে গেল, বেলপাতা হয়ে গেল। এবারে হলো গিয়ে আপনাকে নিতে হবে দুধ, কাঁচা দুধ, গঙ্গা জল, তারপর একটু দই, একটু মিষ্টি মানে চিনি, আর মধু পঞ্চামৃতর জন্য। আর নেবেন আপনি একটু কেশর, আর একটু গোলাপ জল, এগুলো লাগবে। আর কর্পূর, গণেশ ঠাকুরের জন্য একটি পৈতাও নেবেন, সে পৈতাও লাগবে। আর লাগবে যে জিনিসটা গণেশ পুজোর আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলি মোদক। এই লাড্ডুর মতো বড় দেখবেন হয়। এই লাড্ডুটাও মানে মোদকটাও গণেশ ঠাকুরের ডান দিকে একটা পানের ওপরে একটু আতপ চাল দিয়ে ওইটাকে স্থাপনা করবেন। পাশে দুটো এলাচি থাকবে, আর দুটো ফুল সমেত লবঙ্গ ওই লাড্ডুটার ভেতরে গেঁথে ঢুকিয়ে দেবেন, মানে বড় সাইজের। ওটা ওই দিন আর ছোবেন না, পরের দিনও যতক্ষণ পুজো শেষ না হবে ছোবেন না। তারপর প্রসাদ হিসাবে ওটা নিতে পারেন। দুপাশে দুটো ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালাতে হয়, আর ধূপ সম্ভব হলে ওই দিন চন্দন ধূপ। এই গণেশ পুজো এ কিন্তু বিভিন্ন রকম কার্যের জন্য ব্যবহার হয়। এক তো মানুষের সুখ সমৃদ্ধি, কর্মহীনতা, কর্মে বাধা, শত্রু, তারপরে শারীরিক ব্যাধি, মানে বিভিন্ন রকম শ্রেণীর জন্য কিন্তু এই গণেশ পূজার মান্যতা আছে। ফুলের মধ্যে আমরা বলেছি, যখন আপনি জবা ফুল দিয়ে গণেশজিকে অর্পণ করবেন বা নিবেদন করবেন, আপনার জীবনে সাংসারিক সুখ সমৃদ্ধি এগুলো সব ফিরে আসবে। যদি 108টা জবা হয়, নাথিং লাইক দ্যাট। শত্রু নাশের জন্য আমরা আকন্দ ফুলকে বেছে নিয়েছি, এবং সেটাই শাস্ত্রে বর্ণিত যে জীবনে যদি আপনার খুব শত্রু থাকে, একটি আকন্দের মালা গণেশ ঠাকুরকে অর্পণ করুন। মনে করুন বেলপাতা, 21টি বেলপাতা যদি আপনি গণেশ ঠাকুরকে অর্পণ করেন, আপনার জীবনে ধন সম্পদ লাভ হয়। যদি গৃহে কোনো বাস্তুদোষ বা গৃহে কোনো সমস্যা থাকে, শমীপত্র সেটাও 5টা গণেশ ঠাকুরকে অর্পণ করতে পারে। কর্মে সমস্যা যদি থাকে, মানে কোনো জায়গায় দেখছেন কিছুই করতে পারেন না, যেখানেই যান সেখানেই বঞ্চিত হন, কোনো অপরচুনিটি এসেও আসে না, 21টি দুর্বা হাতে নিয়ে ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ এই কথাটা বলেও আপনি গণেশ ঠাকুরকে অর্পণ করে হাত জোর করে প্রার্থনা করবেন আপনার জীবনে যে কর্ম সমস্যা তার থেকে যেন ভগবান আপনাকে মুক্ত করে। প্রণাম মন্ত্র আছে, যেটা যদি আপনি পুরোহিত ছাড়া পুজো করেন, এটা পাঠ করবেন অন্তত 3বার। একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং পনম মাম্যহম। আমরা স্ক্রিনে এই মন্ত্রটা দিয়ে দিচ্ছি, এইটাকে অন্তত 3বার পাঠ করবেন। অতঃপর ওম গাং গণেশায় নমঃ, এটা তো প্রতিবার আপনি নিজে পাঠ করবেন। শুদ্ধ চিত্তে এই গণেশ ঠাকুরের পুজো যদি করতে পারেন,
আপনার রত্নের পেছনে যে পয়সা খরচা করেছেন দেখবেন সেগুলো শুধুমাত্র এই গণেশজির পুজোর মাধ্যমে সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব। অতএব এই পুজোর একটা বিধি, এর একটা মাহাত্ম্য আছে, যার জন্য গণেশ ঠাকুর বিনা সিদ্ধি লাভ কিন্তু জীবনে হওয়া সম্ভব নয়। চেষ্টা করবেন অতি অবশ্যই একটি পুরোহিত, কেন পুরোহিত কিন্তু সে তার বিধি অনুযায়ী বিভিন্ন রকম মন্ত্রোচ্চারণ এগুলো করে কিন্তু এই পুজোর সম্পূর্ণতা প্রদান করবে। গণেশ ঠাকুরের পুজোর সময় শুধু গণেশজির পুজো করা হয় না, তার দুই পত্নী ঋদ্ধি সিদ্ধি, দুই পুত্র শুভ লাভ, ভোলা মহেশ্বর এবং গৌরী, তারও কিন্তু ওই সময় পুজো করা, মন্ত্র উচ্চারণ করে পুজো করা উচিত। 5টা ফল যথারীতি দেবেন, পুরোহিতের যা দক্ষিণা আপনি দেবেন, দিয়ে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনার জীবনে যত রকম কষ্ট, সেই কষ্ট থেকে ভগবান যেন আপনাকে মুক্ত করে। গণেশ ঠাকুরকে যখন আপনি অভিষেক করিয়েছিলেন সেই জল কিন্তু সারা বাড়িতে একটু একটু ছিটিয়ে দেবেন, মাথাতে ছিটিয়ে দেবেন, আর সেই জলটা জবা গাছের গোড়ায় পাগলে দিয়ে দেবেন, কোনো তুলসী গাছের গোড়াতে এটা ঢালবেন না, এইটুকু মনে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।